বাতাসে যেন জমেছিল কয়েক দশকের চাপা দীর্ঘশ্বাস। আদালত কক্ষের পিনপতন নীরবতা ভেদ করে কেবল শোনা যাচ্ছিল ঘড়ির কাঁটার ধীর গতির টিকটক শব্দ। বাইরে হাজারো মানুষের রুদ্ধশ্বাস অপেক্ষা, ভেতর ইতিহাসের একটা নতুন অধ্যায় রচনার চূড়ান্ত প্রস্তুতি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। বিচারকের দৃপ্ত কণ্ঠস্বরে উচ্চারিত হলো সেই ঐতিহাসিক রায়, যা শুধু একটি জামিন আবেদন নাকচের মামুলি ঘোষণা ছিল না, ছিল কয়েক যুগ ধরে জমে থাকা অন্যায়ের বরফ গলিয়ে দেওয়ার প্রথম হাতুড়ির আঘাত। বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন একটা মোড়ে এসে পৌঁছালো যা ছিল কিছুদিন আগেও কল্পনার অতীত। ক্ষমতাধর ধরাছোঁয়ার বাইরে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জামিন আবেদন না মঞ্জুর করে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মুহূর্তের মধ্যে স্তম্ভিত হয়ে গেল গোটা আদালত কক্ষ। অভিযুক্তদের চোখে মুখে ফুটে ওঠা অবিশ্বাস আর হতবম্ব ভাবটাই বলে দিচ্ছিল তারা নিজেদেরকে যে আইনের ঊর্ধ্বে ভেবে এসেছিলেন, সেই আহমের দেয়ালে কতটা জোরে ধাক্কা লেগেছে। এই দৃশ্যপটটা আসলে একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে রক্ত, ঘাম আর চোখের জলের একটা দীর্ঘ ইতিহাস। বছরের পর বছর ধরে গুম, খুনের মতো ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাদের ঘিরে আবর্তিত হচ্ছিল, ক্ষমতার অদৃশ্য বর্মে সুরক্ষিত সেসব সেনা কর্মকর্তারা ছিলেন যেন একটা অস্পৃশ্য প্রজাতি। তাদের নাম উচ্চারিত হতো ফিস ফিস করে অন্ধকারের আড়ালে। ভুক্তভোগী পরিবারগুলো কান্না মিলিয়ে যেত বাতাসে, তাদের আরতি পৌঁছাতো না কোনো ক্ষমতাধর কেন্দ্রে। রাষ্ট্রযন্ত্রের গভীরে প্রথিত এই ভয়ের সংস্কৃতি এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ নাগরিক থেকে শুরু করে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন এই ব্যক্তিদের বিচার কোনো দিনও সম্ভব না। কিন্তু আজ সেই অকল্পনীয় ঘটনাটাই বাস্তবে রূপ নিয়েছে। সেসব প্রতাপশালী কর্মকর্তারা যারা একসময় রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রণের দম্ভ করত, আজ সাধারণ আসামির মতো আদালতের কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে সে এক অভূতপূর্ব মুহূর্ত, যেখানে সাধারণ নাগরিকদের অপহরণ ও হত্যার মতো গুরুতর অভিযোগে দেশের সামরিক বাহিনীর সদস্যদের প্রকাশ্যে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এমন দৃষ্টান্ত আর একটাও নেই। এই ঐতিহাসিক পরিবর্তনের নেপথ্যের কারিগর কোনো রাজনৈতিক বিপ্লব বা ক্ষমতাধর পালাবদল একদমই না। এর মূলে রয়েছে কয়েকজন সাধারণ কিন্তু অসাধারণ সাহসী মানুষের ইস্পাত কঠিন দৃঢ়তা, আপোষহীন নৈতিকতা এবং ন্যায়ের প্রতি অবিচল আস্থা। তাদের সম্মিলিত প্রয়াসেই রচিত হয়েছে এই বিরল অধ্যায়। এই নায়কদের কাতারে রয়েছেন গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, যার অক্লান্ত পরিশ্রম উন্মোচন করেছে সত্যের একের পর এক পরত। রয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি আইনি লড়াইয়ের সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আর রয়েছেন এমন দুজন ব্যক্তি যাদের উপস্থিতি এই লড়াইকে দিয়েছে একটা ভিন্ন মাত্রা। অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আমান আজম এবং মীর কাশেম আলীর পুত্র আহমদ বিন কাশেম। তাদের সম্মিলিত প্রয়াস এক অমোঘ সত্যকে প্রতিষ্ঠিত করেছে। আইনের চোখে অপরাধীর কোনো পরিচয় বা প্রভাব থাকতে পারে না, বিশেষ করে যখন বিচার ব্যবস্থা তার নিজস্ব গতিতে চলার সুযোগ পায়। একসময় ভাবা হতো দীর্ঘদিন ধরে যারা রাষ্ট্রকে শোষণ করে নিজেদের অপ্রতিরোধ ভেবে এসেছেন, সেসব সেনা কর্মকর্তাদের আইনের আওতায় আনা একটা বিবেচিকা মাত্র। কিন্তু আজ সেই স্বপ্নই দৃশ্যমান হচ্ছে সবার চোখে। বহু বছর ধরে ক্ষমতার আড়ালে সুরক্ষিত থাকা এই প্রভাবশালী ব্যক্তিরা অবশেষে আদালতের সামনে হাজির হতে বাধ্য হয়েছেন, যা কেবল একটি আইনি বিজয় না, বরং নৈতিক সাহসের একটা অবিস্মরণীয় দৃষ্টান্ত। রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করেছেন, এই বিচার প্রক্রিয়া শুরু করার চ্যালেঞ্জটি ছিল যে কোনো ক্ষমতাসীন সরকারকে রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত করার চেয়েও বহুগুণ কঠিন। কারণ এটি কেবল কয়েকটি মামলার বিচার কাজ না, বরং রাষ্ট্রযন্ত্রের গভীরে লুকিয়ে থাকা একটা জটিল ও শক্তিশালী ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে সরাসরি ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অসম লড়াই। তবুও নাবিলা ইদ্রিস, তাজুল ইসলাম, আমান আজমি এবং আহমেদ বিন কাশেমের মতো মানুষেরা সেই কঠিনতম পথটি বেছে নিয়েছেন। এই পথে পদে পদে ছিল জীবনের ঝুঁকি, ছিল অদৃশ্য হুমকি, আর প্রতিক্ষণে ছিল একটা অজানা ভয়। কিন্তু তারা একবারের জন্য পিছপা হননি। তাদের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে নির্বাচিত সরকারগুলো প্রায়শই সামরিক বাহিনীর প্রভাবের কাছে নতি স্বীকার করে, সেখানে কয়েকজন নির্ভীক আইনজীবী ও মানবাধিকার কর্মী নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে তুচ্ছ করে এমন একটা ইতিহাস রচনা করলেন যা অনাগত ভবিষ্যতে যে কোনো স্বৈরাশাসক কিংবা ক্ষমতাসীন কর্তৃপক্ষের নির্দেশে গুম সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য একটা শক্তিশালী রক্ষা কবচ হিসেবেই কাজ করবে। তাদের এই লড়াই আদতে একটা নতুন রাজনৈতিক দর্শনের সূচনা করেছে, যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সীমা নির্ধারণ হবে মানবাধিকার ও ন্যায় বিচারের নীতির উপর ভিত্তি করে। এই বিচার প্রক্রিয়ার অন্যতম কাণ্ডারি প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার দূরদর্শিতার পরিচয় দিয়েছেন প্রতিটি পদক্ষেপে। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, এই বিচার কার্যক্রম তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংঘাতের সম্ভাবনাকে পাশ কাটিয়েছেন, তেমনি অন্যদিকে বিচার প্রক্রিয়াকে মসৃণ রাখার একটা অসাধারণ কৌশল অবলম্বন করেছেন। তবে একই সঙ্গে তিনি জাতিকে সতর্ক করতেও ভোলেননি। তিনি বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সরকার, ট্রাইব্যুনাল এবং সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার একটা ঘৃণ্য চেষ্টা করছে। তার মতে, গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে অপরাধী। তাদের ব্যক্তিগত অপরাধের দায় কোনোভাবেই সমগ্র প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর উপর চাপানো উচিত না। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, এটি কেবল অনৈতিকই নয়, বরং জাতীয় স্বার্থের পরিপন্থী, যা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর জন্য একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। এভাবে তাজুল ইসলামের নামে বাংলাদেশের আইন অঙ্গনে একটা কিংবদন্তি তুল্য প্রতীকে পরিণত হয়েছে। তিনি সেই বিরল প্রজাতির আইনজীবী যিনি রাজনৈতিক চাপ, গ্রেফতার, এমনকি প্রাণনাশের হুমকির মুখেও নিজের নীতির সঙ্গে এক চুল আপোষ করেননি। 2015 সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে কারাবরণ করতে হয়েছিল, কিন্তু সেই কঠিন সময়েও তাকে ন্যায় বিচারের পথ থেকে সরাতে পারেনি। বরং কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠে বসে তিনি সমাজের জন্য ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে আরও দৃঢ়ভাবে উৎসর্গ করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা গেল এই ঐতিহাসিক মামলায়, যখন ঘোষণা দিলেন হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থিত না হন, তবে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে। তখন অনেকেই ভেবেছিলেন এটা একটা ফাঁকা বলি, কিন্তু তার এই বজ্রকঠিন অবস্থানের কারণেই আদালতে হাজির হতে বাধ্য হয় সেসব প্রভাবশালী অভিযুক্তরা, যারা এতদিন নিজেদেরকে আইনের ঊর্ধ্বে থাকা একটা বিশেষ মানুষ বলে মনে করে এসেছেন। অন্যদিকে এই লড়াইয়ের আরেকটা নিঃশব্দ সৈনিক নাবিলা ইদ্রিস গুম কমিশনের সদস্য হিসেবে 3 দিনের পরে দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তার পথ চলা মোটেও মসৃণ না। রাজনৈতিক চাপ, প্রভাবশালী মহলের রক্তচক্ষু, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত চরিত্র হননের চেষ্টা কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তাকে একসময় জামায়াত ঘনিষ্ঠ ও নিয়োগ বাণিজ্যকারী বলে অপবাদ দিয়ে তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হয়। কিন্তু আজ তার সততা, নিষ্ঠা আর সাহসের প্রমাণ এক খোলা বইয়ের মতো জাতির সামনে উন্মোচিত। তিনি এমন একটা বাস্তব চিত্র উন্মোচন করেছেন যা কেবল এই বিচার প্রক্রিয়ার শক্ত ভিত্তি তৈরি করেনি, বরং ভবিষ্যতের জন্য একটা জোরালো সতর্কবার্তাও পাঠিয়ে দিয়েছে। সে বার্তাটি হলো, আর কোনো অপরাধী ক্ষমতার আড়ালে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। সত্যের আলো একদিন না একদিন সে অন্ধকার ভেদ করবেই। সব মিলিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটা অবিস্মরণীয় ও স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো মুহূর্ত হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। ন্যায় বিচারের এই সাফল্য শুধু হাতে গোনা কয়েকজন ব্যক্তির ব্যক্তিগত অর্জন না, বরং এটি গোটা জাতির সম্মিলিত আত্মবিশ্বাসের একটা শক্তিশালী প্রতিফলন। এই বিচার প্রক্রিয়া দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করেছে যে বাংলাদেশের রাষ্ট্রের ন্যায় বিচার প্রক্রিয়া এখন আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রভাবের অধীনেই জিম্মি না। এটি প্রমাণ করে সাধারণ মানুষের সম্মিলিত ইচ্ছার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য। নাবিলা ইদ্রিস ও তাজুল ইসলামের মতো সাহসী মানুষরা নিজেদের জীবনকে বাজি রেখে দেখিয়ে দিয়েছেন, সত্য ও ন্যায়ের শক্তি যখন একত্রিত হয়, তখন সবচেয়ে প্রভাবশালী অপরাধীকেও নতজানু হয়ে আইনের মুখোমুখি হতে হয়। তাদের এই অবদান কেবল বর্তমানের জন্যই না, বরং আগামী প্রজন্মের জন্য একটা অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই বিচার একটি যুগের সূচনা করল, এমন একটা যুগ যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে, যেখানে রাষ্ট্র প্রভাবের ঊর্ধ্বে থাকা একটা স্বাধীন প্রতিষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তটি ভবিষ্যৎ বাংলাদেশকে দেখাবে এক নতুন পথের দিশা, যেখানে ন্যায় বিচারই হবে সর্বোচ্চ শক্তি।